কেউ কেউ বলছেন যে বেসরকারি ধরনের সফর ছিলেন, কিন্তু রাষ্ট্রীয় ভাবে তিনি মিটিং করেছেন, বড় কর্মকর্তাদের সাথে, শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন, কিন্তু সফরটি রাষ্ট্রীয় সফর বলবো না। এবং এই সফরে তিনি কি ধরনের অভ্যর্থনা বা সম্মান পেয়েছেন স্যার সেখানে, এটি নিয়েও এক ধরনের সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুঞ্জন আলোচনা চলছে। আপনার একটু দৃষ্টিভঙ্গিটা একটু জানতে চাই। দেখুন, কোইন্সিডেন্টালি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরেট, একমাত্র নোবেল লরেট বাংলাদেশের, যাকে আমরা সান অফ দ্য সয়েল বলতে পারি, তিনি আমাদের এই তল্লাটের সেরা মার্কেটিং ম্যান, বেস্ট প্যাকেজিং ম্যান। তো সেই ব্যক্তি কোইন্সিডেন্টালি যখন আমাদের সরকার প্রধান হিসেবে এখন দায়িত্ব পালন করছেন, এবং এইরকম একজন আইকনিক ক্যারেক্টার যার নেটওয়ার্ক সারা পৃথিবীতে বিস্তৃত, তো সুতরাং তিনি বেসরকারি কোনো আপনার সম্মেলনে অংশগ্রহণ করার জন্যই আগুয়ান হন, কিংবা সরকারি সফরেই যান না কেন, তার প্রোটোকল সর্বাগ্রে এবং সর্বোচ্চ পর্যায়ের, এবং সেটাই আমরা এবার লক্ষ্য করলাম। আনুষ্ঠানিক, সরকারি, অনানুষ্ঠানিক যেভাবেই আমরা দেখি না কেন, প্রফেসর ইউনূস ইজ প্রফেসর ইউনূস, এবং তার প্রমাণ আমরা এবার দেখেছি। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার, আপনার কাছে আসবো। তার এই চীন সফর অন্য কোনো ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে সামনে ভূ রাজনীতিতে, সে নিয়েও একটু আপনার মন্তব্য শুনবো। একটু আসতে চাই ইমামুল ইসলাম ভাই আপনার কাছে। আপনি আলোচনা শুনছিলেন, স্যার বলছিলেন যে ডক্টর ইউনূসের তিনি এই অঞ্চলের একজন বড় সেলসম্যান, তিনি আমাদের ভূখণ্ডের, এবং তিনি যেখানেই যান না কেন তার সম্মান, আমরা আতিথেয়তা আমরা সেটা দেখি, এবং সেক্ষেত্রে ব্যত্যয় ঘটেনি, তিনি গেছেন। কিন্তু তিনি কি নিয়ে এলেন সেখান থেকে, সেটি নিয়ে আলোচনা চলছে। যে এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি 2.1 বিলিয়ন ডলারের তিনি বিনিয়োগ, ঋণ এবং অনুদান এই প্রস্তাব পেয়েছেন। তো এই যে 2 বিলিয়ন ডলার এই সময়ে, সেটি কতটুকু আমাদের অর্জন, এবং আসলেই বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের ক্ষেত্রে ডক্টর ইউনূসের যে ভূমিকা, সেক্ষেত্রে নতুন করে কোনো রকম দরজা খুলছে কিনা, সম্পর্কের নতুন কোনো বিন্যাস হচ্ছে কিনা চীনের সাথে বাংলাদেশের? ধন্যবাদ। আমার সহ আলোচক প্রফেসর কলিমুল্লাহ স্যারের সাথে আমার এই প্রথম আলোচনা, তাকে আমার পক্ষ থেকে শুভকামনা, এবং মিলেনিয়াম টিভির অগণিত দর্শকবৃন্দ আছেন, তাদের জন্য শুভকামনা থাকলো। আমি একটু কঠোর ভাষায় বলি, চীন সফরে ম্যান্ডেট কি জনগণ ডক্টর ইউনূসকে দিয়েছে? চীন সফর করছে যে রাষ্ট্রীয়ভাবে, যে চীন একটা অন্তর্বর্তী সরকার, যার মূল দায়িত্ব হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা এগুলো রক্ষা করে দেশকে একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা। আর এই চীন সফর যদি আপনি ধরেন যে অর্থনৈতিক গুরুত্ব এখানে বিশ্লেষণ করেন, একটা দেশ যেখানে খুবই ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থার মধ্যে গিয়ে যদি একটা দেশ সফর করে, যেই দেশে আমরা সফর করছি, তারা এই ভঙ্গুর দেশে, এই অস্থিতিশীল দেশে তারা কতটুকু বা বিনিয়োগ করতে আগ্রহী হবে। কাজেই আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এদেশের জনগণ কি চীন সফরের ম্যান্ডেট দিয়েছে? কোনোভাবেই না। আর ডক্টর ইউনূস যিনি এখন সরকার, বাংলাদেশের সরকার প্রধান, একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক ধরনের অভ্যুত্থানের প্রেক্ষিতে তিনি দেশের জনগণ, ছাত্র জনতা, অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন, শক্তি ছিল, তারা তাকে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে তাকে এই দায়িত্ব দিয়েছে। ফলে তিনি তো প্রতিনিধিত্ব করতেই পারেন বাংলাদেশের। সমস্যাটি কোথায়? প্রতিনিধিত্ব করতে পারেন, এটাকে আমি একদিকে জনগণের প্রতিনিধিত্ব সরকার না, আর হচ্ছে তিনি অন্তর্বর্তীকালীন একটা সংকটকালীন একটা সরকার, যার মূল দায়িত্ব হচ্ছে আপনি তো সৎভাবে হলেও আপনি দেশে বিনিয়োগ আনতে চাচ্ছেন, তাহলে আপনার দেশের পরিস্থিতি একটা গোলাটে পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতি, যেখানে বিনিয়োগের একটা সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ নেই। কাজেই আপনি এই সফরের মধ্য থেকে আপনি বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করতে পারছেন? যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার দেশ তো এখন ভঙ্গুর,
আপনার দেশ তো এখন অস্থিতিশীল, আমি ওখানে কেন বিনিয়োগ করব? আর আপনি দেখেন যে যেই ইস্যুগুলো সংবাদপত্র অথবা মিডিয়ায় গণমাধ্যমে এসেছে, সেগুলো আসলে এর আগে চীন সফরকালে শি জিনপিং 2016 সালে বাংলাদেশ সফর করছেন। সে সময় তিনি 27টি সমঝোতা স্বাক্ষর করে গেছেন বাংলাদেশের সাথে। এরপর 2024-এ জননেত্রী শেখ হাসিনা তিনি চীন সফর করছেন, সেখানে তিনি 21টি সমঝোতা এবং 60টি ঘোষণা তিনি করেছেন। এবং এই সময়ে আপনি দেখবেন যে আমরা এই ইউনুসকে যেই জিনিসগুলো নিয়ে এখন হাইলাইট করছি, সেই জিনিসগুলো কিন্তু সেই দ্বিপাক্ষিক যে চুক্তি বা সমঝোতার স্মারকগুলো, এগুলো কিন্তু শেখ হাসিনার করা। আপনি দেখবেন যে ইমামুল ভাইয়ের বোধহয় সংযোগটি একটু বিচ্ছিন্ন হয়ে গেছে দুর্বল নেটওয়ার্কের কারণে। হয়তো আমরা চেষ্টা করব ইমামুল ইসলামের সাথে পুনঃসংযোগ স্থাপন করার জন্য। স্যার, আপনার কাছে আসি, যে প্রশ্নটি ইমামুল ইসলাম তুললেন যে ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রধান এবং বাংলাদেশে একটা যে পরিস্থিতি চলছে সেটা স্বাভাবিক নয়। দেশের আইন শৃঙ্খলা শেখ হাসিনার সাথে যে এই যে হ্যাঁ, আপনি বাংলাদেশের যে আমরা যে ইমার্জিং একটা দেশ। জি বলুন বলুন বলুন, শুনি, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ইমার্জিং যে বাংলাদেশ, এই ইমার্জিং যে বাংলাদেশ, হ্যাঁ, ইমার্জিং যে বাংলাদেশ, সেই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা 100টি অর্থনৈতিক অঞ্চল করতে চেয়েছে। সেখানে আনোয়ারায় চীনের জন্য 700-800 একর জমি বরাদ্দ করেছেন। এরপর হচ্ছে চীনে চট্টগ্রামের মিরসরাইয়ে, সেখানেও প্রায় 300-400 মিলিয়ন ডলার শেখ হাসিনার সময় এখানে এসেছে। এগুলো তো অধিকাংশই যে চুক্তিগুলো সেটা পূর্ববর্তী সরকারের। সেক্ষেত্রে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা কতটুকু বাংলাদেশকে উপস্থাপন করতে পারছে বা কতটুকু দর কষাকষির মাধ্যমে কতটুকু স্বার্থ আদায় করতে পারছে তা আমি সন্দিহান। বিশেষ করে আপনি দেখবেন যে জননেত্রী শেখ হাসিনা কিন্তু তিস্তা যে মহাপরিকল্পনা, এটাও কিন্তু জননেত্রী শেখ হাসিনার। সেই তিস্তা মহাপরিকল্পনা কিন্তু করতে স্বয়ং চীনেই আগ্রহী, এদেশে আমাদের না, চীন আগ্রহী। কিন্তু সেক্ষেত্রে ভারতের একটা এখানে দর কষাকষি আছে যে ভারত কি করবে এইগুলো। তাহলে চীন সফর নিয়ে আহামরি আমরা নতুনত্ব কি পেলাম, সেটুকু আমি স্যারের কাছে জানতে চাই যে নতুনত্ব